শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 4 জন নির্বাচন কমিশনার। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য বর্তমান কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। শপথ নিতে বেলা 12:30টার পর নব্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা আসতে থাকেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। বেলা 1:30টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। পরে নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। শপথ পাঠ শেষে শপথ বাক্যে সই করেন তারা। শপথ অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথের সম্মান রেখে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন। শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ করেছে, শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনের একটা বড় অপরচুনিটি হিসেবে দেখছি এই দায়িত্বটাকে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। নির্বাচনের জন্য কোনো সময়সীমা উল্লেখ না করলেও কিছু সংস্কার দরকার জানিয়ে এটি বাস্তবায়নে সকলের সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশনার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। মাই টিম ইজ এ প্রোডাক্ট অফ দি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন নির্বাচন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন করাই এখন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। বিকেলে নির্বাচন কমিশনে এসে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, বর্তমানে সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনের উপর চাপ নেই। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাও চ্যালেঞ্জিং বিষয় উল্লেখ করে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক রয়েছে তার ফয়সালা হলে সংসদ নির্বাচন হবে। আবু সাইদপুর রিপোর্ট। শপথ গ্রহণের পরপরই নতুন সিইসি এএম নাসির উদ্দিন তার 4 কমিশনারকে নিয়ে আসেন রাজধানীর আগারস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বসেন নবাগত নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বলেন, নিরপেক্ষ নির্বাচন করাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরো বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না, বা আমরাও জানি না। নিত্য নতুন চ্যালেঞ্জ আরও আসবে, যেগুলো আপনারা দেখেও অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে, বুঝতে না? এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে অ্যাজ দ্য কাম। যখন আসবে আমরা মোকাবেলা করব, এবং এখানে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হবে আমাদের। আর এছাড়াও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভোটারদের ভোট গ্রহণের স্বচ্ছতা আনার উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চাপ নেই। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই।
উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান, মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা চ্যালেঞ্জিং বিষয়ে উল্লেখ করে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক রয়েছে তার ফয়সালা হলেই সংসদ নির্বাচন হবে। পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে যেটা দাঁড়ায় সেটা হবে। আর বড় পার্টি যদি হয় প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের এবং তার যে আরও জোটের মধ্যেও তার 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক। আবু সদপু, মাই টিভি, ঢাকা। যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবাগত নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ বলে কিছু নেই বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। অপরদিকে নির্বাচন কমিশনের জন্মলগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তা সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয় বলে মনে করেন আরেক নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কমিশনের ওপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। এত বড় চ্যালেঞ্জ নবাগত নির্বাচন কমিশনের পক্ষে উত্তরণ হওয়া কতটুকু সম্ভব তার স্পষ্ট ব্যাখ্যা দেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবাগত কমিশনের চ্যালেঞ্জ বলে কিছু নেই। আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, ভালো হবে একটু আশা করতে পারি। কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক সরকার অধীনে নির্বাচন হচ্ছে না, সেজন্য নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ অনেক কম। এখন কথা হচ্ছে তার ভিতরেও চ্যালেঞ্জ আসবে যখন পুরোদমে নির্বাচনী বিষয় শুরু হয়ে যাবে, তখন হয়তো দলগুলোর মধ্যে অনেক উত্তেজনা দেখা দিবে। এখন যে শান্ত দেখা যাচ্ছে সেটা হয়তো থাকবে না। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, নির্বাচন কমিশনের জন্মলগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তার সংশোধনের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয়। বাংলাদেশের শুরু থেকে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে, যেমন ধরেন যে জনগণের আস্থা অর্জন করা, এটা বেশিরভাগ কমিশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু ছিল। কমিশন জনগণকে আস্থা আনতে পারে না, কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশন বিলংস টু দ্য পিপুল। সো ওইটা নিয়ে এদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে নির্বাচনকে কীভাবে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যায়। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকে পিছিয়ে নেই নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। আমি সবসময় বিশ্বাস করি যে ইলেকশন ইজ ইকুয়াল টু ট্রান্সপারেন্সি। কাজে যত বেশি তারা স্বচ্ছ হবে, যত বেশি অ্যাকাউন্টেবল হবে, কমিশনের গ্রহণযোগ্যতা তত বাড়বে। ভোটার তালিকা, হালনাগাদের কাজ, তারপরে বিদেশে যারা আছেন তাদেরকে রেজিস্ট্রেশনের কাজ, এগুলো চলছে, কিন্তু এগুলো চলমান। আমরাও কিছু জিনিস কমেন্ট করছি, সেগুলো সেভাবে হবে। আবু সদপু, মাই টিভি, ঢাকা। 2022 সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন আইন বাতিল এবং নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মুখপাত্র। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। 15 বছরে যে গুম হয়েছিল। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। আর নির্বাচন কমিশন সহ অত্যাবশ্যকীয় যেসব সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। যুক্তরাজ্য শাখা বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার
তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশেরও প্রত্যাশা দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন কবে এটা নিয়ে এটা জানতে চাচ্ছে তারা। সবাই তো চাচ্ছে একটা ট্রানজিশন করে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে, এই অপেক্ষায় তো সবাই আছে। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে, দেশের ভিতরে দেশের বাইরে। আগামী দিনে সবার তো একটা বাংলাদেশ নিয়ে যাদের চিন্তা আছে, প্ল্যান আছে, আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে, অনেক বিষয় আছে। তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। অপরদিকে নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 4টি BCS এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। দুপুরে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রশাসনে 15 বছরের জঞ্জাল পুরোপুরি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। BCS এর মাধ্যমে জনবল নিয়োগের বিষয়ে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। যারা চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিয়েছেন এবং দিবেন, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। 5টি BCS এর মাধ্যমে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডার পদে 5,439 জন সহ মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। আমরা ইমিডিয়েট BCS এ 18,149 জনকে নিয়োগ দিতে পারবো। আপনারা একবারে 50 করে দেন, এক কেন আরো বেশি পারবে ইনশাল্লাহ এই টাইম করতে করতে। এ সময় 43 থেকে 47তম 5টি BCS এর সবশেষ তথ্য তুলে ধরেন জনপ্রশাসন সচিব। 43তম BCS যেটা অলরেডি 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা, এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। যদি সামনের 15 দিনও লাগে তাহলে আমাদের যে ডেট 1 জানুয়ারিতে আমাদের এই 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি BCS এ জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাডারে। 44তম ব্যাচ এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। এসব নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। চেষ্টাটা হবে যে যার জায়গা থেকে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, BRTA কর্তৃক লাইসেন্স প্রদান ও যৌক্তিক রুট পারমিট সহ 11 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সকাল 11:30টার দিকে প্রেস ক্লাবের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় সৃষ্ট হয় তীব্র যানজট। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, BRTA কর্তৃক লাইসেন্স এবং যৌক্তিক রোড পারমিটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে 8 থেকে 10 লাখ চালক সহ কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 12 লাখ মানুষ। তাই বিকল্প কোনো ব্যবস্থা না করে তাদের চলাচলে দেয়া হাইকোর্টের নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেবেন না তারা। দ্রুততম সময়ের মধ্যেই নির্দেশনা প্রত্যাহারের দাবি তাদের। আমাদের দাবি একটাই, হাইকোর্টের যানবাহন যে নিষিদ্ধ করছে এটা প্রত্যাহার করে আমাদের লাইসেন্স প্রদান করুক। আমরা সরকারকে ব্যাট দিতে রাজি আছি। কিস্তি থেকে গাড়ি নামাই আমরা অটো রিক্সা কিনছি আমাদের সংসার চালানোর জন্য। আমরা চাই হাইকোর্টের থেকে আমাদের দাবি দাবাগুলো মেনে নেক। গাড়ি নিয়ে এখন আমরা বেকায়দায় পড়ে গেছে। সরকার 3 দিনের মধ্যে
বন্ধ করে দিয়েছে, এখন আমরা কিভাবে বাঁচবো? অবিলম্বে হাইকোর্টের আদেশকে আপিল করে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করার দাবি জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সেই সাথে যৌক্তিক রোড পারমিট দেওয়া সহ লাইসেন্স প্রদানের জোর দাবি তাদের। সরাসরি সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ির চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং আন্দোলনে আটক ও গ্রেফতার হওয়াদের অবিলম্বে মুক্তির দাবি সহ বেশ কয়েকটি দাবিতে সরব ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারি চালিত রিকশার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে অটোরিকশা চালকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। দেশের শ্রম অধিকারের বিষয়গুলো মেনে চলতে পারলে অবশ্যই জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি মিসেস কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে 20 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম অধিকারকে আরও যুগোপযোগী করা সহ শ্রমিকের অধিকার নিয়ে যে 11 দফা কর্মসূচি আছে সেটা বাস্তবায়নে আলোচনা হয়েছে। আমাদের ডেফিনেটলি মানে আমাদের লেবার রাইটস জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1079 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মারা যাওয়া 11 জনের মধ্যে 9 জনই ঢাকা 2 সিটি কর্পোরেশনের বাসিন্দা। এর মধ্যে 5 জন উত্তর সিটির, 4 জন দক্ষিণ সিটির, বাকি 2 জন খুলনা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 459 জনের। হাসপাতালে ভর্তি হন 3,21,179 জন, মারা যান 1,705 জন।